গুড মর্নিং সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগের নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। একদম অবিরাম বৃষ্টি চলছে কয়দিন ধরে সমানে। তো এটা বৃহস্পতিবারের ভিডিওটা আজকে শনিবারে আমি ভয়েস লাগাচ্ছি, কেননা সত্যি কথা বলতে কি সময় করে ওঠার আর মানে সময় হচ্ছে না। চারিদিকে চাপ, এত কাজ, মানে এদিকে তুতানকে পড়তে নিয়ে যাওয়া, দোকানে যাওয়া, বিভিন্ন রকম কাজ, সংসারের কাজকর্ম, রান্নাবাড়ি, সকাল 3বার গোপালের সেবা দেওয়া, মানে প্রচুর কাজ। তো কাজ করে আর সময় করে উঠে ভয়েসটা যে লাগাবো সেটা আর পারছি না। গতকাল লাগালে হতো, কিন্তু গতকাল চলে গেছিলাম রায়গঞ্জ তুতানকে নিয়ে। আর তুতানকে নিয়ে পড়তে গেছিলাম, সেখানে পড়ে টোরে আস্তে আস্তে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। রাতে এসে আবার খাওয়া দাওয়া, গোপালের সেবা দেওয়া থাকে, রাতে সেবা দিলাম এসে, তারপরে নিজেদের খাওয়া দাওয়া থাকে, এঁঠো পরিষ্কার, হ্যানা ত্যানা যাবতীয় ভীষণ কাজ থাকে। তো এইসব এত কাজের মধ্যে ভয়েস দিয়ে আর উঠতে পারছিলাম না। তো ভাবলাম তাহলে যে আজকে তো শনিবারে গতকালের ভিডিও করা হয়েছিল না, ওই জন্য ভাবলাম তাহলে এই ভিডিওটা ভয়েস দিয়ে এই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করি। তো দেখো রাস্তাতে একদম বৃষ্টি পড়ছে সকাল, এটা হচ্ছে 6:30 থেকে 7টার মধ্যে। পেছন দিকে একটু গেছিলাম, পেছন দিকে ছাদের থেকে একটু ভিডিও করে তারপরে চলে এসেছি আবার সামনে। ভাবলাম যে একটু সামনে রাস্তাটা দেখাই তোমাদেরকে। দেখো এই বৃষ্টির দিনে কেউ নেই রাস্তায়, বা রাস্তা একদম ফাঁকা, খুব প্রয়োজন না থাকলে কেউ বেরোচ্ছে না, ভীষণ বৃষ্টি হচ্ছে ভীষণ। আমি যখন কালকে রায়গঞ্জে যাচ্ছিলাম বিকেলবেলা, মানে গাড়িতে করে যাচ্ছিলাম, গাড়ি মনে হচ্ছে না যে এগোচ্ছে, মানে এত বৃষ্টি, ড্রাইভার দেখতেই পাচ্ছে না। তো ওই খুব ধীরে ধীরে নিয়ে গেছে আমাদেরকে গাড়িতে কালকে। আবার আসার সময় পরিষ্কার পেয়েছিলাম, কিন্তু আসার পর আবার সেই বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না বন্যা হয়ে যাবে নাকি। তো দেখো ওপরে চলে এসেছি ছাদে, ওপরে এসে একটু ফুলের গাছগুলো বেশ জলে একদম ভরে গেছে, মানে টবগুলোর থেকে, টবের মাটি দিয়ে ফুটোগুলো বন্ধ হয়ে গেছে, টব থেকে আর জলগুলো বেরোতে পারছে না। তো ভাবলাম তাহলে যাই ওপরে গিয়ে একটু টবগুলো পরিষ্কার করে দিয়ে আসি, টবের থেকে জলগুলো ফেলে দিয়ে আসি, বের করে দিয়ে আসি। আর দেখো কি সুন্দর ফুটেছে না ফুলগুলো, কি ভাল লাগছে দেখতে। আমার প্রতিদিনের পুজোর ফুল এখন আমার গাছ থেকেই হয়ে যায়, গাঁদা ফুল আর বাজার থেকে কিনে আনতে হয় না। কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, ফুলগুলো তুলতে খুব মায়া লাগে। তবে সব ফুল ভগবানের চরণেও যায় না, আবার সব ফুল মানে গাছেও থাকে না, এরকম একটা ব্যাপার হয়েই যায়, তাই না? যত ফুল ফোটে তত ফুল কি ভগবানের চরণে যায়? যেই ফুলগুলো ভগবানের চরণে যায় সেই ফুলগুলো ভাগ্য করে ফোটে, যে না আমি ভগবানের চরণে যাচ্ছি। তো দেখো কি সুন্দর টগরগুলো ফুটেছে, একদম 2-4টে করে ফুটছে, তবে আমার তো অল্প লাগে, হয়ে যাচ্ছে পুজো। আর জবাগুলো দেখো কি সুন্দর ফুটেছে, মানে খুব ভালো লাগে দেখতে, এরকম গাছগুলো একদম ভিজে ভিজে আছে। আর হচ্ছে জবা ফুল, টগর, তারপরে সব রকমের ফুল ফুটেছে, খুব ভালো লাগছে দেখতে। তো চলে আসলাম নিচে এসে এখন বিছানাপত্র সমস্ত কিছু তোলা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এখন আমি রেডি করছি সকালের জলখাবারে করছি রুটি। তো ভাবলাম পরোটা করব প্রথমে, ওই জন্য কালো জিরে মিষ্টি মানে চিনি আর লবণ দিয়ে আটাটাকে ভালো করে মেখে গোলা করছি। তো কিন্তু এখন মনে হচ্ছে যে আর পরোটা ভাজবো না, পরোটা ভাজতে গেলে বেশি দেরি হয়ে যাবে, পরোটা ভাজতে একটু সময় লাগে, রুটি করতে বেশি সময় লাগে না, কিন্তু রুটি করলে নোংরা হয় বেশি, আর পরোটা করলে নোংরা কম হয়। রুটি করলে গ্যাস নোংরা হয় বেশি। তো ওই জন্য ভাবলাম না রুটি করলে তাড়াতাড়ি হবে, পটাপট বেলে ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু পরোটা বেলতে হবে, আবার একটা করে ভাজতে হবে, পরোটাতে সময় লাগবে, ওই চিন্তা ভাবনা করেই ভাবলাম না রুটিটাই করি। তো আর রুটিটাই সবাই বেশি পছন্দ করে, পরোটাটা খুব একটা বেশি পছন্দ করে না। তো এই যে এখন গোলাগুলা করে নিচ্ছি, গোলাগুলা করে তারপরে বেলে ভেজে একদম ওদেরকে খেতে দিয়ে দেবো। আলুর তরকারি হয়ে গেছে, আজকে প্রেসারে করে আলুর তরকারি করেছি। আলু আর পটল কুচি করে কেটে কালো জিরা কাঁচা লঙ্কা সম্বরা দিয়ে প্রেসারের মধ্যেই ভেজে একদম 2টো সিটি মেরে দিয়েছি, অল্প একটু জল দিয়ে, তাহলে জলটা বেশি হলে ভালো লাগবে না। আর দেখো রুটিগুলো আমার বেলা হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে বেলা। এখন এটাকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে দিয়ে দেবো। তুতানের মানে স্কুল নেই বৃহস্পতিবার, সেহেতু ছুটি। আর আলুর তরকারিটা একটু ফুটাচ্ছি, সিটি দেওয়ার পর একটু ফুটালে ভালো লাগবে আর কি, জল ভাবটা কম মানে হয়ে যাবে, একটু ঘন হয়ে আসবে। তো দুপুরে রান্না করব ইলিশ মাছ, আর কালকের কিছু তরকারি ফ্রিজে আছে, ওগুলো বের করে গরম করে নেব। শুধু ইলিশ মাছ আর ভাত করব। বৃহস্পতিবারের পুজো, তো পুজো করতেও বেশ সময় লাগে, তাই না? বৃহস্পতিবারের পুজোতে ঘট পাল্টাতে হয়, ঠাকুরের ড্রেস পাল্টাতে হয়, ঠাকুরের বিছানাপত্র পাল্টাতে হয়, অনেকটাই সময় লাগে ওইদিকে। তো এদিকে খাবার দাবার হয়ে গেছে, মানে রুটি বেলাও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, এদিকে খেতেও দিয়ে দিয়েছি তুতানকে আর ওর বাবাকে। বাবান পড়তে গেছে, বাবান পড়ে এসে তারপরে খাবে হয়তো। এগুলো ফুটেছে আমার গাছে,
উপরে দু তিনটে গাছ লাগানো আছে, ভালোই ফুল ফুটেছে, তাই না? পুজো হয়ে যাবে, নিত্যদিনের পুজোর জন্য যথেষ্ট। তো সকালবেলা শুরু করলাম রুটি তরকারি দিয়ে তোমাদের কাজ করা দেখিয়েছি, আর এখন হচ্ছে পুজো করব, পুজো করে রান্না করব। রান্না মানে শুধু ঝোল ভাতটা বাকি আছে, সেটা করলেই হয়ে যাবে। তো চলো ঝটপট করে পুজোটা সারি, তারপর আবার রান্নার সময় আবার আসছি। ওদিকে তোমাদেরকে দেখালাম যে গাছের ফুল তুলে এনেছি, আর গাছের ফুল তুলে এনে পুজো করতে বসেছি। এখন সমস্ত কিছু রেডি করছি। বৃহস্পতিবারের ঘট বসাতে হবে। বৃহস্পতিবারের পুজো করতে একটুখানি সময় লাগে অন্য দিনের তুলনায়। তো গোপালকে এখন চন্দন বেটে গোপালের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, চরণে তুলসী পাতা দিলাম, ফুল দিলাম। তো এখন হচ্ছে মানে পুজো ফলমূল সমস্ত কিছু কাটা হয়ে গেছে। পুজো করব, পুজো করে তারপরে চলে যাব রান্নাঘরে। এবার কি হয় বলো তো, রান্না হলেও না হলেও চিন্তা থাকে, আবার পুজো না হলেও চিন্তা থাকে। মানে পুজোটা যদি তাড়াতাড়ি হয় তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়, পুজোটা দেরি হলে রান্নাটাও দেরি হয়। ফলে রান্নাটা দেরি করলে রান্নাটাও একটা টাইমের মধ্যে না নামাতে পারলে মাথাটা সবসময় মানে হয়ে থাকে। আবার পুজোটা না করতে পারলেও মানে মাথা খারাপ হয়ে থাকে। আমি তো যতটা পারি সকাল সকাল পুজো করার চেষ্টা করি। কোনো দিন হয়তো দেরি হয়ে যায়, বা কোনো দিন অন্য কাজ করতে গেলে, তখন কাজের ইসে ফেসে গেলে তখন সমস্যা হয়ে যায়। কিন্তু আমি পুজোটা সকালই করার চেষ্টা করি, বা মন থেকে করার ইচ্ছা হয়। পুজোটা হয়ে গেলে মানে ঘর সংসারের অনেকটা কাজই হয়ে যায়। তো চলো, পুজো কমপ্লিট হয়ে এসছে, এবার রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে গিয়ে মাছের ঝোল করলেই হয়ে যাবে আমার দুপুরে রান্না কমপ্লিট। তো দেখো এখানে ইলিশটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর হচ্ছে মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে কয়েকটা পিস ভেজে নেব, যেহেতু ওরা একটু ইলিশের তেল খেতে ভালোবাসে। আর মাছের মাথাগুলোও একটু ভাজতে দিয়ে দিয়েছি। মাথাগুলো ভাজার পরই সর্ষে পোস্তর মধ্যে ডুবিয়ে দেবো, যখন সর্ষে পোস্ত করব। সর্ষে পোস্ত দিয়ে কয়েক পিস মাছ মেখে রেখে দিয়েছি। সর্ষে পোস্ত আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর নিয়ে ওটা মাখিয়ে রেখেছি। ভাবছিলাম একটা টমেটো পেস্ট করব সর্ষের সাথে, কিন্তু টমেটো নেই, টমেটো শেষ হয়ে গেছে। তো চলো মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দেখো এই যে কারেন্ট ছিল না, এখন কারেন্ট আসলো। ভিডিওটাতে তফাৎ বুঝতে পারছো হয়তো, তখন ভিডিওটা একটু ঘোলা হয়েছিল, এখন পরিষ্কার। তার কারণই হচ্ছে অন্ধকার হয়েছিল, তাই ভিডিওটাও ওরকম আসছিল। তো মাছগুলো ভেজে 2 পিস মাছ রেখে দেবো, যদি মাছের তেলের সাথে কেউ মাছ ভাজা খায়। আর মাথাগুলো মানে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। তো চলো, এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, ওদিকে সর্ষে পোস্ত দিয়ে মাছটাকে যে মেখে রেখেছিলাম সেটা এখন বাবান আবার একটু কেটে দিচ্ছে চাকু দিয়ে। তো আমি বললাম ইলিশ মাছ তো নরম, কাটিস না, ভেঙে যাবে ঝোল করতে গিয়ে। তো ঝোলটা যদিও আলতোভাবে করব। আর এদিকে কয়েক পিস ভেজে তুলে রেখেছি, তোমাদেরকে তো বললামই। আর সেই মাছের তেলের কড়াইয়ে একটু খানিকটা তেল দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে সম্বরা দিয়ে মাছটাকে ছেড়ে দিয়ে দেবো। তো মাছটাকে এই দেখো ছেড়ে দিলাম এখন মাছের পিসগুলোকে। এগুলোকে ইলিশ মাছ তো বেশিক্ষণ রান্না করতে হয় না, খুব নরম মাছ, খুব সুন্দর মাছ, খুব টেস্টি, এবং খুব মানে একটা আলাদা গন্ধ ইলিশের। তো দেখো মাছটা মানে হয়েই এসছে, আর একটুখানি ফুটিয়ে নামিয়ে ফেলবো। বেশিক্ষণ ফুটাবো না, বেশিক্ষণ ফুটালে আবার তেতো হয়ে যাবে। মাছের মাথাগুলো কিন্তু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, আর ঝোল বেশি করিনি, সর্ষে পোস্ত ঝোল বেশি ভালো লাগে না। তো চলো আমার রান্নাটাও শেষ, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন দিনে নতুন ভিডিও।